ভূত প্রেত ভয় ভালোবাসা রহস্য এবং অ্যাডভেঞ্চার দিয়ে তৈরি আমাদের এই বিশেষ ঠিকানা চিচিংফা ক্লাসিক্স। নমস্কার শ্রোতা বন্ধুরা, চিচিংফা ক্লাসিক্সে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা ফিরে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন সুলেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে পাহাড়তলির গেস্ট হাউস। আমাদের গল্প ভালো লাগলে গল্পটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজের প্রিয়জনদের সাথে এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। এছাড়া আরও গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চিচিংফা ক্লাসিক্স। আজ গল্প পাঠে আমি সৌভিক। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছে সুপ্রিয়, সঞ্জু, সায়ক এবং পৃথা। শব্দগ্রহণ, আবহ সৃষ্টি এবং পোস্টার ডিজাইন আমি সৌভিক। শুরু করছি আজকের গল্প সুদেষ্ণা ঘোষের কলমে পাহাড়তলির গেস্ট হাউস। ও বাড়িতে উঠলেন কেন বাবু? ও বাড়িকে এ গ্রামের লোক বলে ভুতুরে বাড়ি। নতুন বউরে নিয়ে আর ওঠার মতো বাড়ি পেলেন না? নগেন কাকা কথাগুলো বলে উঠল বাজারের ব্যাগটা অয়নের হাতে তুলে দিতে দিতে। নগেন রায়চৌধুরী বয়স্ক মানুষ, গায়ে ফুল বাদামি রঙের সোয়েটার, পায়ে মোটা উলের পাজামা প্যান্ট, গলায় মোটা উলের মাফলারের উপর গাঢ় সবুজ রঙের একটা মাংকি ক্যাপ। বেঢপ সেই সাজের মধ্য দিয়েও পাকা গোঁতদাড়ি বেরিয়ে কেমন যেন একটা বিদঘুটে রূপ নিয়েছে তার চেহারাতে। তবে বহুদিন বললেও ভুল হবে, একরকম বহু বছর ধরে তিনি রয়েছেন এই চিন্ডা পাহাড়তলির এক চিলতে ছোট্ট গ্রামটায়। বলতে গেলে হাতে গোনা গোটা কয়েক বাঙালির মধ্যে নগেন কাকা একজন। অয়ন বিশেষ পাত্তা দিল না নগেন কাকার কথায়। এই সমস্ত কিছু মানুষ সব জায়গাতেই একটা দুটো থাকে, যারা কোনো পুরনো বাড়ি কিংবা কোনো ফাঁকা জায়গা দেখতে পেলেই ভূতরে অলৌকিক গল্প জুড়ে দেয়। নেহাত অচেনা এমন খাঁখা জায়গায় সে এসেছে, তাই রাস্তাঘাট বারবার জিজ্ঞেস করতে হচ্ছে অয়নকে। না হলে অয়ন কর্মকার কারো সাহায্য নেওয়ার পাত্র নয়। মোটামুটি উত্তর ভারত পুরোটাই ও একাই ঘুরেছে। না না কাকা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আর মোনালিসা আছি তো। তাছাড়া বাড়ির চাকর লিমু আছে, আশা করি অসুবিধা খুব একটা হবে না। লিমুকে তো দেখে বেশ ডাকাবুকু বলেই মনে হলো। স্থানীয় লোক, বেশ শক্ত সামর্থ্যই। আর বাড়িটা তো বেশ দেখে শুনেই নিয়েছি। বাড়ির অবস্থা দেখে তো মনে হলো না যে সেখানে ভূত থাকতে পারে। তাছাড়া কদিনই বা মাত্র থাকবো, একটু ভূত বাবাজির সঙ্গে দেখা হলে মন্দ হয় না বিষয়টা। কথাগুলো হাসতে হাসতে বলে নগেন কাকাকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে গেল অয়ন। নগেন কাকা একটা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। তারপর নিজের মনে মনেই অজানা কারোর উদ্দেশ্যে বলে উঠল, ভুল করলে তোমরা, বড় ভুল করলে। ওই বাড়িতে সাক্ষাৎ মৃত্যু বাস করে গো, সাক্ষাৎ মৃত্যু বাস করে। কেউ বেঁচে ফিরবে না ওই ডেরা থেকে, কেউ না। নগেন কাকার এখানে একটা স্টেশনারি দোকান রয়েছে। সকালের দিকে সেখানেই গোটা কয়েক বাড়িতে চাষ করা সবজি নিয়ে বসেন তিনি। বলতে গেলেই লুকিয়ে থাকা গ্রামে টুকটাক দরকারের কাজের জিনিস পাওয়া যায় একমাত্র এই দোকানটাতেই। নগেনবাবুর ছেলে নরেশ শহর থেকে মালপত্র এনে বাপের ছেলে ভালো রকমই ব্যবসা করে এখানে। এবড়ো খেবড়ো ঢালু পাহাড়ি পথ, সুউচ্চ পাইন ওক গাছ,
মাঝে মাঝে ঝাউ গাছের মতো পাতা জাতীয় কয়েকটা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, যেন একটা মেঘলা আকাশ সব সময় মাথার উপর ঘিরে রয়েছে এই ছোট্ট গ্রামটার। সব মিলিয়ে কুয়াশা ঘেরা একটা ছিমছাম মায়াবী আলো আঁধারি পরিবেশ। মোনালিসা দাঁড়িয়েছিল বড় রাস্তার উপরেই, নিজের গলায় ঝোলানো একটা সাদা কালো ছবি ওঠা ক্যামেরা দিয়ে আপন মনেই প্রকৃতির ছবিগুলো তুলে যাচ্ছিল এক মনে। বাজারের ব্যাগটা হাতে দিয়ে অয়ন একবার নিজের ছোট্ট মিষ্টি বউটার দিকে তাকালো। এই ক্যামেরাটা তার ছোট মামা তাকে উপহার দিয়েছিল, যেবার কলেজে রসায়ন বিদ্যায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো অয়ন সেইবার। এই নাও মোনালিসা তোমার বাজার। উফ, বেশি কিছু পাওয়া যায়নি, আর এই পাহাড়ি গ্রামে যে সব কিছু পাওয়া যাবে সেটা ভাবাই ভুল। হ্যাঁ গো হ্যাঁ, যা আছে তা দিয়েই ঠিক রান্না করে নেব আমি। আর ব্যাগে তো মাংস আছেই, ব্যাস। এই মোনা, এখানে না একজন বাঙালি কাকার সাথে পরিচয় হলো জানো। ওই নগেন রায়চৌধুরী নাম ওনার। অনেকদিনই আছেন এখানে। ভাবছি যে কটা দিন আছি এখানে বাজারটা ওখান থেকেই করব। যাক, তাহলে তোমার গল্প করার লোক পেয়ে গেলে। আমি তো বাড়ি বসে বসে পাহাড় ঝর্ণা এসব দেখব। ধুর পাগলি মেয়ে, লোকটা ভালোই, তবে বড্ড ভুলভাল বকেন। বলে কিনা ও বাড়িতে ভূত আছে। বলেই মোনালিসার গায়ে একটা আলতো করে ধাক্কা মারল অয়ন। বিয়ের মাত্র 1 মাস পর তাদের এই ঘুরতে আসা। মোনালিসার গায়ে এখনো নতুন বিয়ের গন্ধ ছাড়েনি। এক মাথা লাল সিঁদুর, একটা নীল শাড়ির উপর হালকা গোলাপির ফুল সোয়েটার, একটা বড় খোঁপা ঢিলেভাবে বাঁধা ঘাড়ের উপর। যেদিন অয়নের মা প্রথম ছবি দেখিয়েছিল মোনালিসার, সেদিনই প্রথম দেখাতেই অয়নের তাকে ভালো লেগে গিয়েছিল, তাই বিয়েতে আর বেশি দেরি করেনি। মোনালিসারও পছন্দ এই অমায়িক স্বভাবের অয়নকে। কে বলবে বিদেশি এক বহুজাগতিক সংস্থার প্রধান ম্যানেজারের পদে রয়েছে সে। সবসময় মুখে একগাল হাসি লেগেই আছে তার। অয়নের যেন এমনই একটা মেয়ের দরকার ছিল, ঠিক এমনভাবেই তার অগোছালো সত্তাকে যে সুন্দর করে সাজিয়ে রাখবে। আর মোনালিসার জীবনে হয়তো এমনই একজন মৃদু শাসন আর ভালোবাসার মানুষের প্রয়োজন ছিল। তাই বিয়ের পর আজ অবধি কখনো কারোর মধ্যে কোনো বিষয়ে ঝামেলা, অশান্তি অথবা মনোমালিন্য হয়নি। হঠাৎ একটা তীক্ষ্ণ পাখির কর্কশ শব্দে যেন ঘোর কাটল অয়নের। এই পাহাড়ি গ্রামে ঝুপ করে সন্ধে নেমে পড়ে। আর বেশি দেরি করো না মোনালিসা, চলো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই। এতক্ষণে লিমু নিশ্চয়ই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। অয়ন আর মোনালিসা পাশাপাশি হেঁটে যেতে লাগল, অথচ ওরা জানতেই পারল না ঠিক কত বড় বিপদের মধ্যে ওরা একটু একটু করে প্রবেশ করছে। প্রায় সারা রাত ট্রেন জার্নির পরে তারপর গাড়িতে পাহাড়ি ঢালু পথে এতটা পথ পেরিয়ে প্রায় দুপুর নাগাদ ওরা এখানে এসে পৌঁছায়। তখন হাতে বিশেষ সময় না থাকাতে তেমনভাবে বাড়িটাকে দেখা হয়নি। কেবল লিমু আর তার বাড়ির মালিক আদিত্য কুমার রাও মশাইয়ের সাথে সামান্য কথা হয়ে ব্যাগপত্তর ঘরে রেখে আশেপাশের কয়েকটা পাহাড় এবং ঝর্ণা দেখতে গিয়েছিল ওরা। ফেরার পর রাতের বাজারটা সেরে যখন হাঁটতে হাঁটতে দুজনেই এসে পৌঁছালো বাড়িটার সামনে, তখন সূর্য অস্ত গিয়ে প্রকৃতির রং ক্রমশ আবছা কালো হয়েছে। কুয়াশার চাদরে দূরের কিছুই স্পষ্ট নয়, কেবল মনে হচ্ছে মাঝে মধ্যে কিছু মেঘ যেন অযাচিতভাবে নিজেদের শরীরে এসে মিশছে।
দিনের বেলায় বাড়ির চারপাশটা এমন অন্ধকার না লাগলেও এই সন্ধ্যা রাতে কেমন যেন অনিশ্চিত অন্ধকারে ডুবে আছে বাড়িটা। মোটামুটি বড় রাস্তার থেকে আরও বেশ কিছুটা ভিতরের দিকে একটা লম্বা মাঠের এক পাশে এই বিশাল দোতলা বাড়িটা। সামান্য পুরনো আমলের হলেও বাড়ির আর্কিটেক্ট চোখ ধাঁধানো। স্বাধীনতার বহু আগের এই বাড়িটা, তবুও এখনো কোথাও তেমন ভাঙাচোরার চিহ্ন নেই। আদিত্য কুমার রাও সব নিজের হাতেই সামলে রেখেছেন। ভদ্রলোক সম্ভবত এখানে একাই থাকেন, তবে এই বাড়িতে নয়, অন্য বাড়িতে। বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না প্রচণ্ড কুয়াশা আর শীতের কারণে। অয়নের মনে হচ্ছিল তার চেনা শহরতলি কলকাতার থেকে যেন বহু বহু দূরে এক নির্জন দ্বীপে কেবলমাত্র সে আর মোনালিসা এসে উপস্থিত হয়েছে। সেখানে দূর দূর অবধি রয়েছে প্রকৃতির অসাধারণ শোভা। স্বয়ং শ্রেষ্ঠ কারিগর তার নিজের অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে এই এক টুকরো ভূখণ্ডে। হ্যাঁ, ঠিক এমনই তো একটা পরিবেশ চেয়েছিল মোনালিসা। তাই তো খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখে সাথে সাথেই বুকিং করে নেয় টেলিফোনে। অয়ন একবারও না করেনি। মোনালিসার এই ছোট ছোট স্বপ্নগুলো অয়ন সারা জীবন ধরে পূরণ করতে চায়, তাই একগাল হাসি মুখে রাজি হয়ে গিয়েছিল। বিজ্ঞাপনটা খবরের কাগজের একদম শেষ প্রান্তে ছোট ছোট করে লেখা ছিল। সচরাচর ওইদিকে কারোর নজর যাওয়ার কথা নয়। বিজ্ঞাপনের লেখাটা কতকটা এরকম ছিল: পাহাড়ের কোলে ছুটি কাটাতে হলে আসতে পারেন চিন্ডা পাহাড়তলির এই মোংলা গ্রামে। স্বল্প মূল্যে ভাড়া দেওয়া হবে এই বাড়ি, সাথে প্রাকৃতিক সৌন্দর্য একদম বিনামূল্যে। তাহলে আর দেরি কেন? এক্ষুনি ব্যাগ গুছিয়ে চটপট তৈরি হয়ে চলে আসুন ছুটি কাটাতে। ব্যাস, আর একদম দেরি না করে নিচে দেওয়া টেলিফোন নম্বরে ফোন করে সঙ্গে সঙ্গে বুকিং করে নেয় ওরা। ওই দিক থেকেও হ্যাঁ সূচক মন্তব্যে উপযুক্ত ঠিকানা আর অগ্রিম কিছু টাকা ডাক মাধ্যমে আদান প্রদান হয়েছিল। বাবু, রাতের বেলা বাইরে বেশি থাকবেন না। হঠাৎ এই নিস্তব্ধতার মধ্যে লিমুর এমন কথা শুনে চমকে উঠল অয়ন। পিছনে তাকিয়ে দেখে হাতে একটা মোমবাতি নিয়ে কখন যেন চুপিসারে পিছনে এসে দাঁড়িয়েছে লিমু। উফ, লিমু, ভয় পাইয়ে দিয়েছিলে। এইভাবে পিছন থেকে কেউ ডাকে? মাফ করবেন বাবু, দিদিমণি ঠান্ডা লেগে যাবে। আপনারা দুইজন ঘরে গিয়ে বসুন, আমি সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর কর্তাবাবু আপনাদের জন্য অপেক্ষা করছেন। রাত হয়ে যাওয়ার আগেই উনি বাড়ি ছেড়ে চলে যাবেন। আমিও আমার বাড়ি ফিরে যাব। মানে আমি আর মোনালিসা দুজন কেবল এই বাড়িতে রাত কাটাবো? যদি কিছু দরকার পড়ে? টেলিফোন তো আছে নিচের ঘরে, ফোন করবেন, কর্তাবাবু ঠিক ব্যবস্থা করে দেবেন, চিন্তা করবেন না। লিমু লোকটির বয়স আন্দাজ 35-এর মধ্যেই। মুখে পাহাড়ি ছাপ স্পষ্ট। শরীরের গড়নও ওদের মতোই, তবে কামানো মুখে কেমন যেন একটা রহস্যের ছায়া। তার মুখ দেখে স্পষ্ট মনে হচ্ছিল সে অনেক কিছু জানে, কিন্তু অজানা কোনো আশঙ্কায় সে চুপ করে আছে। এত দূরে সারা রাত, এত বড় বাড়িতে আমরা দুজনে একা থাকবো? আর বাড়িটা এমন অন্ধকার কেন? আলো কই? সত্যিই তো লিমু, তোমার হাতেও তো মোমবাতি। এদিকে মাঝে মধ্যেই লোডশেডিং হয়। একদম পাহাড়ের ভিতরের দিকে তো লাইন এখনো অবধি ভালোভাবে আসেনি। তবে খুব বেশি দেরি হবে না, আলো এসে যাবে। তবে বড্ড বেশি লোডশেডিং হয়। ঘরে সবসময় মোমবাতি, তেলের বাতি রাখা থাকে, দরকারে ধরিয়ে নেবেন। অয়নের ভিতরে ভিতরে বেশ রাগ হল।
দুটো দিন শান্তিতে ছুটি কাটাতে এসে যদি এখন আলো না পাওয়া যায় তবে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবে ভালোও লাগলো অয়নের। এই এত বড় বাড়িতে কেবল সে আর মোনালিসা। ব্যালকনি জুড়ে দূরে পাহাড়ের কোলে উড়ে যাওয়া মেঘরাশি দেখতে দেখতে মধুচন্দ্রিমার স্বাদটাও পাওয়া যাবে। বাড়ির ভদ্রলোক আদিত্য কুমার রাও বাঙালি নন। দীর্ঘদিন ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেছেন আর ছুটি কাটানোর জন্য এই পাহাড়ের কোলে নির্জন প্রান্তরে এসে বাড়ি করেছেন। তবুও বাংলাটা তিনি বেশ গড়গড়িয়েই বলেছেন। বয়স ৮০ প্রায় ছুঁই ছুঁই হলেও তা দেখে বোঝা যায় না। প্রায় ৬ ফুট লম্বা। এখনও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শরীরটাকে সেই আগের মতোই তরতাজা রেখেছেন তিনি। অয়ন তার চেহারা দেখে না বলে থাকতে পারল না। আপনার চেহারার কিন্তু তারিফ করতে হয় মেসোমশাই। এই বয়সে এসেও যেভাবে হেঁটে চলে বেড়াচ্ছেন বেশ ভালো লাগলো দেখে। তা লিমু জানালো বাড়িতে রাতে কেউ থাকবে না কেন? না না, তোমাদের কোনো ভয় নেই। আর তাছাড়া বাড়ির বাইরে তো টেলিফোন রইলই। যদি কোনো সমস্যা হয় টেলিফোন করবে। এদিকে চোর ডাকাতের উপদ্রব একেবারেই নেই, কাজে সমস্যা হওয়ার কথা না। তবে রাতে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে থাক। কিন্তু আপনি থাকবেন কোথায়? এখন অবসর জীবনে আর এখানে ভারী করলেও থাকি না। বাড়ির সর্বক্ষণের চাকর লিমুর সাথে গ্রামের নিচের দিকে এক গেস্ট হাউসে থাকি। মাঝে মাঝে এসে বাড়িতে রক্ষণাবেক্ষণ করে যাই। পর্যটক এলে তাকে সমস্ত বুঝিয়ে দিয়ে নিজের কাজ করি। ছেলে মেয়ে তো নেই, বউটাও চলে গেল। কথাগুলো বলতে বলতে আদিত্য কুমার রাও ভদ্রলোক সামান্য মৃদু হাসি হাসলেন। মোনালিসার বেশ মনে দুঃখ লাগল ভদ্রলোকের করুণ পরিণতির কথা ভেবে। তাদের কথা বলার মাঝে সম্পূর্ণ ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছিল মোনালিসা। এখন লোডশেডিংটা নেই। একটা সাদা আলো সম্পূর্ণ ঘরটাকে দিনের মতোই আলোকিত করে রেখেছে। বড় বড় মোজাইক পাথরের মেঝে, দামি দামি অ্যান্টিক জিনিসপত্র, পুরনো অনেক ছবি দিয়ে সাজানো সম্পূর্ণ ঘরটাকে। হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে মোনালিসা অবাক হয়ে গেল। ছবিতে একটা নারী বসে রয়েছে একটা গাছে হেলান দিয়ে। তার লম্বা কালো এক গোছা চুল পিঠের উপর ছড়িয়ে রয়েছে। কি অদ্ভুত লাস্যময়ী সেই নারীটি। ঠোঁটের কোণটায় ভীষণ মিষ্টি এবং আদরে একটা সম্মোহনী হাসি। ডাগর ডাগর চোখ দুটো, চেহারাটাও যেন তুলির টানে আঁকা। কোথাও এতটুকু বাড়তি নয়, পুরোটাই মানানসই। গায়ের রং যেন কাঁচা সোনার মতো। দুদণ্ড সেদিকে তাকিয়ে থাকলেই কেমন যেন চোখে একটা ধাঁধা লেগে যায়। এই ছবিটা কার মেসোমশাই? ভদ্রলোক সেই ছবির দিকে সামান্য তাকিয়ে নিয়ে বললেন, ও আমার মৃতা স্ত্রী চাঁদনি। ভদ্রলোক কথাগুলো বললেন সামান্য দৃঢ়ভাবে। সত্যি কি অপূর্ব দেখতে ছিল আপনার স্ত্রীকে। যেমন চোখ, যেমন চুল, তেমনি চেহারা। ইস, কি অবস্থা মানুষের। কর্তাবাবু, রাত কিন্তু ভালোই হতে চলল। এবারে আমাদের বেরিয়ে পড়তে হবে। আদিত্য কুমার বাবু একটু বেশি তড়িঘড়ি করে উঠে পড়লেন। তারপর ওদের উদ্দেশ্যে বললেন, তোমরা সাবধানে থেকো, কোনো অসুবিধে হবে না। আমি কাল সকালে এসেই খোঁজ নেব তোমাদের।
আর হ্যাঁ, রাতটায় নিরামিষ খেও, কেমন? বলি চাদরটা পুরো মাথা থেকে মুখ পর্যন্ত মুড়ি দিয়ে কুয়াশার ভিতরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন দুইজনে। কিন্তু শেষের বলা কথাটা অয়নের কানে বাজতে লাগল। নিরামিষ খেতে হবে কেন? মধুচন্দ্রিমায় এই পাহাড়ে ঘুরতে এসে যদি নিরামিষই খেতে হয়, তাহলে ঘুরতে আসার মানে কি? মনে মনে ভাবল, এই কথাটা আর মোনালিসার কানে তোলার দরকার নেই। সে যদি এখন আবার সকালে এনে রাখা চিকেনটা রান্না করতে অস্বীকার করে। এই সমস্ত উটকো কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সারাদিনের সমস্ত পরিশ্রমকে ধুয়ে ফেলার জন্য রাতে হালকা গরম জলে স্নান সারতে গেল অয়ন। তার নাকে রান্নাঘর থেকে মোনালিসার রান্না করা চিকেনের গন্ধ এসে ধাক্কা দিচ্ছে বারে বারে। হঠাৎ অয়ন অনুভব করল তার পিঠের উপর গরম একটা নিঃশ্বাস পড়ছে। মুখে সাবান থাকার কারণে সে চোখ খুলে তাকাতে পারছে না, কিন্তু স্পষ্ট অনুভব করতে পারছে। মোনালিসা, তুমি নাকি? কোনো উত্তর আসে না, কেবল অনুভব করতে পারে অয়ন দুটো মেয়েলি নরম উষ্ণ হাত তার কোমর আলিঙ্গন করে আছে। মোনা, ছাড়ো এখন, আমার চোখে সাবান ঢুকে যাবে। দেখো, স্নানটা করতে দাও প্লিজ। কিন্তু কোনো কাজ হয় না তার কথায়। ধীরে ধীরে সেই নরম হাত দুটো যেন জড়িয়ে পেঁচিয়ে বুক পিঠ ছাড়িয়ে গলা অবধি উঠতে থাকে অয়নের। উফ, ঠিক আছে, ছাড়বে না তো? নাও, এই রাতের বেলা এবার তোমাকেও ভিজিয়ে দেব। বলেই মগে করে গরম জল নিয়ে নিজের গায়ে ঢেলে দেয় অয়ন। উফ, মোনালিসা, তুমিও না বড্ড। কিন্তু মুখের কথা মুখেতেই রয়ে যায় অয়নের। কোথায় মোনালিসা? মার্বেল বসানো নকশা কাটা বাথরুমে কেবল সে একা দাঁড়িয়ে, এমনকি ছিটকিনিটাও ভিতর থেকে আটকানো। কোনোভাবেই সেটা বাইরে থেকে খোলা সম্ভব নয়, আর সে নিজেও একবারও ছিটকিনি খোলেনি। অয়নের কানে কেবল ভেসে আসছে রান্নাঘর থেকে হাতা খুন্তির টুকটাক শব্দ। একটা হিমেল ঠান্ডা স্রোত বয়ে যায় ওর শির ডানা বরাবর। গলাটা ক্রমে শুকিয়ে আসে। সত্যি তো, মোনালিসার পক্ষে তো সম্ভব নয় এইভাবে বাথরুমের ভিতরে আসা। তাহলে ওটা কে ছিল? মনের ভুল? না না, এত স্পষ্ট মনের ভুল হতে পারে না। নিজের মনে মনেই নিজেকে সান্ত্বনা দিয়ে চোখের ভুল কিংবা গতকাল সারা রাত ট্রেন জার্নির ফলে এমন ঘটেছে ভেবে বাইরে এসে খেতে বসলো একসাথে। সত্যি অয়ন, অনেক ধন্যবাদ গো। ঠিক এমনই জায়গায় বেড়াতে আসার শখ ছিল সেই ছোট্ট থেকে। আজ তুমি পূরণ করলে সেই স্বপ্নটা। দু ফোঁটা চোখের জল এসে গড়িয়ে পড়ল অয়নের হাতে। দুই হাতে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে একটা মৃদু ভালোবাসার উষ্ণতা অনুভব করতে লাগলো দুইজনে। হঠাৎ মোনালিসার পিছনে অন্ধকার করিডোরের দিকে আবছাভাবে কাউকে একটা দেখতে পেল অয়ন। একটা নারী মূর্তি, তবে ছায়া ছায়া, আবছা। সেই নারী যেন অয়নের দিকেই তাকিয়ে এক পা করে এগিয়ে আসছে তারই দিকে। এক ঝলকের জন্য একটা দৃশ্য দেখে অয়নের সমস্ত শরীর লাফিয়ে উঠল। অয়ন দেখল সেই নারী মূর্তি ডান হাতে তার কাটা মুন্ডুটা ধরে আছে, আর স্কবন্ধ থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্তের ধারা। কিন্তু সেই মুন্ডটার মাথায় একটাও চুল নেই, সম্পূর্ণ ন্যাড়া মাথা।
আর জল জলে দুটো লাল রক্তবর্ণ চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। কি হলো? কি করছো? কি দেখেছো? ওরকম করছো কেন? কি হলো? ঠিক আছো তুমি অয়ন? আর ঠিক সেই সময়ই ধপ করে আলোটা নিভে গিয়ে লোডশেডিং হয়ে পুরো বাড়িটা অন্ধকারের ভিতরে মিশে গেল। চারপাশে চত্বরে লোকালয় নেই, কাজেই আলো আসার সম্ভাবনাও নেই। অয়ন, তোমার টর্চটা জ্বালাও। উফ, কোথায় দেশলাই! ধুর, কি অবস্থা! এমন অচেনা জায়গায় রাতের বেলায় লোডশেডিং হলো। অয়ন কোনো কথা বলতে পারে না, কেবল জোরে জোরে হাঁপাতে থাকে। মোনালিসা অনেক খুঁজে কোনো মতে মোমবাতিটা জ্বালাতে যাবে, অমনি আবার আলো চলে এলো। অয়নের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে এমন। মোনালিসা যতটা সম্ভব পারল অয়নকে জল খাইয়ে সুস্থ করার চেষ্টা করল। একটু সুস্থ হতেই অয়নকে মোনালিসা বলল, কি হয়েছে অয়ন? মোনালিসা, ওই 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 করিডোরে দেখো গিয়ে, একটা একটা কাটা মাথা। উফ, কি সাংঘাতিক! কি কি বলছো? দেখো, কিছু নেই কোথাও। মোনালিসা বাইরের আলো জ্বালিয়ে অয়নকে দেখালো করিডোরের সামনে। অয়ন নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। সত্যি সেখানে এক ফোঁটাও রক্ত পড়ে নেই, এমনকি সামান্য সময় আগেও যে কিছু হয়েছিল সেখানে তার ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। দেখো অয়ন, কিচ্ছু নেই। তুমি এসো, কিছু খেয়ে নাও। খেয়ে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। সারাদিন ধকল গেছে, তার উপর কোন কাকা তোমায় কি সব ভূতের গল্প করেছে, তাই তুমি হ্যালুসিনেট করছো। অয়ন চোখে মুখে জল দিয়ে খাবার টেবিলে বসে। খাবার টেবিলে বসে মোনালিসার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল একটা হাড় কাঁপানো দৃশ্য দেখে। সেখানে মাংসের বাটি থেকে কেউ বা কারা যেন মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে কেবল হাড়গোড় আর অবশিষ্টাংশ রেখে গেছে। পুরো টেবিলটা মাংসের ঝোল মাখানো। তারা তো এতক্ষণ রান্নাঘরের সামনে এই টেবিলটার কাছেই ছিল। না, বিড়ালের তো আসার কোনো সম্ভাবনা নেই, কারণ সব দরজা যে বন্ধ। তাহলে অয়ন, এটা দেখো। কি? অয়ন দেখল একটা লম্বা কালো চুল আটকে রয়েছে মাংসের বাটির সাথে। না, মোনালিসার চুল তো এত বড় নয়। এই বাড়িতে লিমু আর আদিত্য বাবু ছাড়া আর তো কেউ থাকে না। তাহলে তাহলে তো আগের টুরিস্টের কেউ। সমস্ত বাসনপত্র পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি, এটা সম্ভব নয়। অয়ন কোনো কথা বলে না, কারণ সে পরপর দুবার যে ঘটনার সাক্ষী হয়েছে তারপর আর হেসে উড়িয়ে দিতে পারে না মোনালিসার কথা। একটা যেন পাথরের মতো চাপা ভয় জাঁকিয়ে বসল দুইজনের বুকের উপর। মাঝে মধ্যে নিজের শিরদাঁড়া বরাবর একটা হিম স্রোত বয়ে যেতে লাগল তাদের। তবুও কেউ মানতে চায় না যে সত্যি অলৌকিক কিছু ঘটেছে। অয়নের রসায়নবিদ্যায় উচ্চস্তরে পড়াশোনা, আর মোনালিসাও বোটানিতে স্নাতকোত্তর। কাজেই ওরা চোখের ভুল ভেবে
সামান্য সবজির তরকারি দিয়ে ভাত খেয়ে নিল রাতে। এক রাতের ঘুম না হওয়া ক্লান্তি এবং সারাদিনের পরিশ্রম সবকিছু একত্রিত হয়ে বিছানায় যেতেই চোখের পাতা জড়িয়ে এলো ঘুমে। মোনালিসা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেও অয়নের তখনও ঘুম আসল না। নরম বালিশে নরম আদুরে উত্তাপে দুটো আলাদা শরীর একত্রিত হয়ে রইল কেবল। বাইরের বারান্দায় বড় বড় দামি বিদেশি আসবাবপত্রের সঙ্গে রয়েছে একটা লালচে মৃদু আলোর বৈদ্যুতিক বাতি। অন্ধকার ঘরের থেকে তাই বাইরেটা কেমন যেন একটা অতিলৌকিক পরিবেশ বলেই মনে হলো অয়নের। পরপর 3টি ঘটনা এমনভাবে ঘটল তাতে সামান্য সময়ের জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অয়ন। প্রথমে বাথরুমের মধ্যে সেই দুটো হাতের জড়িয়ে ধরা, দ্বিতীয় ক্ষেত্রে বাইরের করিডর ধরে সামনে সেই অদ্ভুত দর্শন গলাকাটা মহিলাকে দেখা, এবং সবশেষে ওইটুকু সামান্য সময়ের মধ্যে মাংসগুলো নিরুদ্দেশ হয়ে যাওয়া। চোখের পাতা বন্ধ করল অয়ন। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে ডান দিকে ঘুরে ঘুমানোর চেষ্টা করল। কখন যে ঘুমিয়ে গিয়েছে জানে না সে। হঠাৎ একটা মেয়েলি কান্নার সুরে ঘুমটা ভেঙে গেল। ঘরের খুব কাছ থেকেই শব্দটা আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ পাশ ফিরে অয়ন দেখে তার বউ মোনালিসা সেখানে নেই। মুহূর্তের মধ্যেই বুকটা ধক করে উঠল অয়নের। সাথে সাথে নিজের গায়ের কম্বলটা সরিয়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। মনা, এই মনা, কোথায় গেলে মনা? বাইরের ড্রয়িং রুমে একটা লালচে আলো জ্বলছে। তারই আবছা আভাতে ঘরে থাকা রাশিয়ান কয়েকটা মূর্তিগুলোকে আশ্চর্য রকমের ভয়ানক লাগছে। মোনালিসা, তুমি কোথায়? ঘরটা থেকে বেরোতে যাবে, হঠাৎ অয়নের চোখে পড়ল সেই বড় ফ্রেমের বাঁধিয়ে রাখা ছবিটির উপর। সেই ছবিটা এখন আরো জীবন্ত। সেই অসম্ভব সুন্দরী মহিলাটির ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি। কই, সন্ধ্যাবেলায় তো এমন হাসি ছিল না। এতটা মোহময়ী লাগেনি এই নারীকে। অয়নের চোখ এক মুহূর্তের জন্য ভুলে গেল মোনালিসার কথা। একটা আদুরে কোমল ভালোবাসা ছেয়ে গেল অয়নের শরীর বরাবর। একবার যেন মনে মনে আদিত্য কুমার রাওয়ের ভাগ্য নিয়ে সামান্য ঈর্ষা প্রকাশ করল। সত্যি কি অদ্ভুত সুন্দরী সেই রমণী। শরীরের ভাঁজগুলো কি অদ্ভুত আদরে গড়া। অয়ন আরো কাছে এগিয়ে গেল ছবিটার। মনে মনে ভাবল, একবার যদি ছুঁয়ে দেখা যেত। ছবিটার সামনে এগিয়ে এসে হাত বাড়িয়ে ছবিটাকে ছুঁয়ে দেখল, আর সাথে সাথেই হাতটা সরিয়ে নিতে বাধ্য হল অয়ন। অয়নের মনে হল সে যেন কোনো ছবিতে হাত দেয়নি, বরং জলজ্যান্ত মানুষের শরীর স্পর্শ করেছে। অয়নের মুখ দিয়ে কেবল অস্ফুটে বেরিয়ে এলো, চাঁদনি। সমস্ত শরীর একবার কেঁপে উঠল তার ভয়েতে। ইচ্ছে করল দৌড়ে ঘরে চলে যেতে, কিন্তু পারল না। একটা অমোঘ আকর্ষণে যেন তাকে চুম্বকের মতো টেনে রেখেছে সেই মোহময়ী নারী। হঠাৎ পিঠের উপর একটা স্পর্শ পেয়ে রোমকূপগুলো একেবারে শিহরিত হয়ে উঠল অয়নের। স্নানের সময় বাথরুমে ঠিক এমন ছোঁয়ায় অনুভব করেছিল অয়ন। ধীরে ধীরে সেই স্পর্শ
সমস্ত শরীর জুড়ে ছেয়ে গেল অয়নের। তার সমস্ত চিন্তা ভাবনা, বোধ বুদ্ধি লোপ পেতে থাকল। কখনো যে কাজটি অয়ন ভুল করেও করেনি, সেই কাজটির প্রতি একটা টান অনুভব করল সে। ততক্ষণে নরম উষ্ণ দুটো হাত তার জামার ভিতরে থাকা পুরুষালী শক্ত শরীরটার উপর হাত বুলিয়ে চলেছে। না, পারেনি। সত্যিই তার স্ত্রী মোনালিসা তাকে পারেনি এত তৃপ্তি দিতে। অয়নের চোখে নেশার মতো একটা ঘোর আচ্ছন্ন করে রাখল তাকে। সমস্ত ঠিক ভুলের ঊর্ধ্বে উঠে সেও পরম তৃপ্তিতে চোখ মুছল। এতটুকুও বাধা দিল না। মাথা থেকে বেরিয়ে গেল মোনালিসার কথা। কোনোদিন যে ছেলে কোনো মেয়ের দিকে ঠিকভাবে অব্দি তাকায়নি, যে ছেলে মোনালিসাকে তার জীবনের সেরা উপহার বলে ভেবে এসেছে, আজ এক রাতের মধ্যে কোন মায়াবিনীর পাল্লায় পড়ল অয়ন? অয়ন চাইলেও সেই বন্ধন ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। তার হৃদয় ক্রমশ নাড়া দিচ্ছে বেরিয়ে যেতে, কিন্তু একটা অদৃশ্য গোপন আদিম ইচ্ছে, সর্বপ্রথম রিপু, তাকে বাধা দিচ্ছে। অয়ন অনুভব করল সেই নরম হাতটা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলল পাশের ঘরের একটা খাটে। সেখানে নিশ্ছিদ্র অন্ধকার, নিজের হাত পাও দেখা যাচ্ছে না। অয়নের বাধা দেওয়ার শক্তি নেই। সে কেবল তার উপর শুয়ে থাকা একটা নরম শরীরকে দুই হাতে নিষ্পেষণ করে চলেছে। সেই শরীর মোনালিসার নয়, এ অন্যজনের। কিন্তু মোনালিসার শরীর এত মায়াবী, এত সাংঘাতিক চিত্তহরণকারী নয়। এ শরীর কোনো সাধারণ নারীর হতে পারে বলে অয়নের মনে হল না। কত সময় ধরে যে সে আদিম খেলা চলেছে তার হিসেব নেই। হঠাৎ চোখ সয়ে যাওয়া অন্ধকারের মধ্যে বাইরের চাঁদের আবছা আলো দেখতে পেল। সেই আলোয় সে দেখতে পেল তার উপর উঠে বসে থাকা সেই নারী শরীরের মুখ। আর সাথে সাথে ছিটকে আসতে চাইল বিছানা থেকে, কারণ সেই মুখটা আর কারো নয়, বাইরে টাঙিয়ে রাখা সেই ছবিটার মুখের নারীটি, আদিত্য বাবুর স্ত্রী চাঁদনী। তার খোলা চুলগুলো গড়িয়ে পড়েছে অয়নের বুকের উপর। চাঁদের আলোয় তার বস্ত্রহীন শরীরটা দিয়ে আলো ছিটকে বেরিয়ে আসছে। চোখে ধাঁধা লেগে গেল অয়নের। সমস্ত বোধ বুদ্ধি, লাজ লজ্জা ভুলে অয়নের মনে হল সে তার কামনার নারীকে দুই হাতের মধ্যে পেয়ে গেছে, আর যেভাবেই হোক তাকে ছাড়া যাবে না। কথাগুলো ভাবতে ভাবতে আরো বেশি হিংস্র হয়ে ওঠে অয়ন। নিজের দুই হাতে আরো শক্ত করে ধরে সেই নারীটিকে। আর একটা সময় ক্লান্ত হয়ে নিজেকে ছেড়ে দেয় বিছানার উপর। চোখ বুজে ঘুমের অতল গহ্বরে প্রবেশ করে সে। এখন যদি অয়ন দেখতে পেত, তাহলে স্পষ্ট চাঁদের আলোয় বুঝত একটা কালো কুৎসিত ন্যাড়া মহিলা শুয়ে রয়েছে তার পাশে। তার গলা বরাবর রক্তের একটা শুকনো কালো দাগ নেমে গেছে, আর তার চোখগুলো রক্ত লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে, ঠিক যেমন করে শিকারী তার শিকারকে মেরে ফেলার আগে শেষ দেখা দেখে। অয়ন বাবু, অয়ন বাবু, দরজাটা খুলুন, অয়ন বাবু। লিমুর চিৎকারে চোখ খুলে তাকালো অয়ন। চারপাশটা ভালো করে দেখে নিয়ে সামান্য ধাতস্থ হল। জানলা দিয়ে নরম রোদ এসে বিছানা ধুয়ে দিচ্ছে। গত রাতের কথাটা মনে পড়তেই একটা চাপা ভয় মেশানো ভালো লাগা লজ্জা গ্রাস করে ফেলল তাকে। নিজেকে বিছানায় অপ্রকৃতস্থ অবস্থায় দেখে
তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলো অয়ন। বাবু দরজা খুলছিলেন না কেন? দিদিমণি কোথায়? অয়নের এতক্ষণে মনে পড়ল মোনালিসার কথা। সত্যি তো, মেয়েটা গেল কোথায়? নিজের বেখেয়ালির জন্য নিজেকেই দুষল অয়ন। সত্যি তো, কাল রাতেও মোনালিসাকে পায়নি। তারপরেও কি করে বেলা 8টা অবধি ঘুমাতে পারল সে? ছুটতে ছুটতে বেডরুমে গিয়ে দেখল অয়ন, না, সেখানে কেউ নেই। কাল রাতের ফেলে রাখা কম্বলটা একাই পড়ে আছে বালিশের উপরে। একটা চাপা ভয় আর আতঙ্ক গলা টিপে ধরে অয়নের। সত্যি, নগেন কাকা কিছু ভুল বলেনি। এবারই ভূতের, এবারই অভিশাপের। বাড়ির ব্যাপারে খোঁজ না নিয়ে একদম হুট করে একটা বাড়িতে এসে পড়া সত্যি সত্যি বড় রকমের বোকামির কাজ হয়েছে। মোনালিসা? ডুকরে একবার কেঁদে ওঠে অয়ন। নিজের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের কিছু জিনিসের তার নিজের জন্য ক্ষতি হলে ঠিক এভাবেই কেঁদে উঠত অয়ন ছোটবেলায়। বাবু, বাবু শান্ত হন বাবু। দিদিমণি ঠিক আছেন, হয়তো কোথাও গেছে, ঠিক এসে যাবে। না, দরজা তো আমিই খুলে দিলাম, বন্ধ ছিল ওটা। তাহলে তাহলে ছাদের ঘরটায় একবার দেখুন বাবু। দরমর করে উঠে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে ছুটল অয়ন, পিছনে পিছনে লিমু। আর তখনই অয়ন দেখে ছাদের দরজার ঠিক পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে মোনালিসা। তার শরীরের বহু জায়গায় আঁচড়ানো কামড়ানোর দাগ, আর কেউ যেন প্রচণ্ড আক্রোশে ছিঁড়ে তুলে দিয়েছে তার একগাছা কালো ঘন চুল। সেই জায়গাটা ন্যাড়া হয়ে আছে বিশ্রীভাবে। বুকের ভিতর শত শত হাতুড়ি পিটতে লাগলো অয়নের। সবার অলক্ষ্যে কখন যেন আদিত্য কুমার রাও এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। গায়ে গতকালের পরা সেই শাল, পায়ে বড় মোজা, পরমে বাদামি রঙের দিল্লির কোট। ঠোঁট জুড়ে খেলে বেড়াচ্ছে একটা শয়তানি হাসি। ধীরে ধীরে এক পা করে তিনি এগিয়ে আসেন ড্রয়িং রুমে। সেখানে দিনের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। একটু মৃদু হেসে তিনি তার মৃত স্ত্রীর সেই ছবির দিকে তাকালেন। আদিত্যবাবু দেখলেন তার স্ত্রীর চোখ দুটো জীবন্ত, একটা পরিতৃপ্তির হাসি। অর্থাৎ সে তার শিকারের গন্ধে ঠিক জেগে উঠেছে। ঠোঁটটা একটু বেশি লাল। একটা সুখের হাসি খেলে গেল আদিত্যবাবুর মুখের উপরে। একদম ঠিক এটাই তো চাইছিলেন উনি। এই জন্যই তো তিনি এই বাড়িটাকে ভাড়া দেন। তার স্ত্রীর কি দোষ ছিল? কেন চলে গেল তার কোল ছেড়ে পরিণত বয়সের আগে? আরাম ঐশ্বর্যের তো কোনো কমতি ছিল না। তবে বেঁচে থাকতে যা পায়নি তা মৃত্যুর পরে পাচ্ছে চাঁদনি। এখন তিলে তিলে শেষ হয়ে যাবে এই নবদম্পতি, আর ওখানেই আসল উদ্দেশ্য সফল হবে আদিত্যবাবু আর চাঁদনির। কখন যে আদিত্যবাবুর সর্বসময়ের বিশ্বস্ত চাকর লিমু এসে দাঁড়িয়েছে তার পাশে, তার খেয়াল নেই। কর্তা বাবু, দিদিমণির সেই একই অবস্থা হয়েছে, আগের গুলোর মতোই। আমি নতুন বাবুকে দিদিমণিকে নিয়ে ঘরে বসতে বলেছি, কিছু ওষুধ নিয়ে আসি। কথাটা বলতে বলতে মুখে একটা শয়তানি হাসি খেলে যায় লিমুর। যতদিন লিমু আছে টাটকা রক্তের কোনো অভাব হবে না আমাদের বৌমণির। বলেই চাঁদনির ছবিটার দিকে তাকায় লিমু। চাঁদনিও যেন জীবন্ত হয়ে মিশে যেতে চায় তাদের সাথে। কেবল একটা মাধ্যমের দূরত্ব শুধু বজায় থাকে।
অয়নের অবস্থা কেমন লিমু? গত রাতেই মনে হয়। এখন শুধু অপেক্ষা বাবুর পাগল হয়ে ওঠার। একটা চাপা স্বরে হাসির ফোয়ারা ওঠে ড্রয়িং রুমে। কিন্তু ধর্মড়িয়ে অয়ন চলে আসায় আবার একটা ভালো মানুষের মুখোশ পড়তে বাধ্য হয় ওরা। আদিত্যবাবু, মোনালিসার শরীরটা খুব খারাপ। লিমু, তুমি একদম সময় নষ্ট করো না, তাড়াতাড়ি গিয়ে দোকান থেকে ওষুধ নিয়ে এসো। আর হ্যাঁ, পারলে কিছু সবজিও নিয়ে আসবে। আপনি একদম চিন্তা করবেন না অয়নবাবু, আমি লিমুকে বলে রাখছি, ও আপনাদের জন্য সব রান্না করে দেবে। লিমু দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে খুব ভালো করেই জানে এতগুলো ওষুধের মধ্যে কোনো ওষুধই আর কাজ করবে না মোনালিসার শরীরে, কারণ তার শরীরে থাবা বসিয়েছে স্বয়ং আদিত্য কুমার বাবুর স্ত্রী চাঁদনি, যে সংসারের স্বপ্ন বুকে নিয়ে মরেছিল সে কি আর নতুন বউয়ের গন্ধ সইতে পারে? দুপুরের দিকে কোনো মতে চোখ তুলে তাকিয়েছিল মোনালিসা। মাথার কাছে ঠায় বসে নিজের হতভাগ্যের কথা ভাবছিল অয়ন। মোনালিসার এখন শরীরের যা অবস্থা তাতে কোনোভাবেই ও এতটা পথ জার্নি করে কলকাতা ফিরতে পারবে না। অয়নের এতদিনের সমস্ত বিশ্বাস সত্যি সত্যি ভেঙে গেছে এই বাড়িতে পা রাখার পর থেকে। কালকে থেকে তার সাথে যা যা ঘটনা ঘটল তাতে তার মস্তিষ্ক ঠিক রাখা সম্ভব নয়। কিন্তু মোনালিসা, ওর সাথে কি ঘটেছে না জানলে কি করে হবে? মোনালিসা হঠাৎ একটা চিৎকার করে উঠে বসল বিছানার উপরে। অয়ন তড়িঘড়ি ওকে ধরে নিজের দুহাতের মধ্যে নিয়ে শান্ত করার চেষ্টা করল। মোনা, মোনা শান্ত হও মোনা। অয়ন, ও আমায় মেরে ফেলবে অয়ন, ও আমায় মেরে ফেলবে, ও তোমাকেও মেরে ফেলবে, আমার চুলগুলো ও কেড়ে নেবে অয়ন। আর কথা বলতে পারে না মোনালিসা, হাঁপাতে থাকে। অয়ন তাকে জল খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করে। এই নিয়ে 3 বার মোনালিসা ঠিক এমনভাবেই আঁতকে আঁতকে উঠছে। মোনালিসার মিষ্টি মুখটা শুকিয়ে গেছে একদিনেই। নরম গাল দুটো কেউ যেন প্রচণ্ড হিংস্রতায় লম্বা লম্বা আঁচড়ের দাগ কেটে দিয়েছে। চোখের কোণটা কালো হয়ে গেছে, আর ওর ঘন কালো এক মাথা চুল সেটা মাথার মাঝখান থেকে অর্ধেক নেই। উফ, এই অবস্থা সহ্য হয় না অয়নের। একটা দম ফাটা কষ্ট ঘিরে ধরে তাকে। কাল রাতে কি হয়েছিল? কোথায় চলে গেছিলে তুমি? তারপর জড়ানো গলায় মোনালিসা কোনো মতে বলল, কাল একটা শব্দ পেয়ে আমি ছাদের দিকে উঠে যাই। একটা মহিলা আমায় সাহায্যের জন্য ডাকছিল। ঘুমের মধ্যে আমার মাথায় তখন আসেনি এই বদ্ধ বাড়িতে কিভাবে একটা মেয়ে আসতে পারে। কিন্তু যেই আমি তার কাছে গেলাম, ওরে বাবা, উফ, কি সাংঘাতিক! একটা বিদ্যুতের চিড়িক দিয়ে গেল অয়নের মস্তিষ্ক বরাবর। গত রাতে সেও তো ঠিক। তাহলে চাঁদনী দেবী কি সত্যি? না না, বহু বছর আগে মারা যাওয়া একটা মানুষ কিভাবে থাকতে পারে এখন? এটা তো নিয়ম বিরুদ্ধ, এটা তো অবাস্তব। আবার পরক্ষণেই অয়নের নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ল। অয়ন কোনো উপায় খুঁজে পেল না এই মৃত্যু জাল থেকে বেরিয়ে আসার। কেবল একটা তাড়া করা ভয় এঁটুলির মতো পিছনে পড়ে থাকল ওর।
রাতে শুয়েও ঘুম আসছিল না অয়নের। মোনালিসার রক্তবমি হয়েছে এই নিয়ে 2 বার। অয়ন টেলিফোনে খবর দিতে গিয়েও পারেনি। কি জবাব দেবে বাড়ির লোকগুলোকে? হাসপাতাল থেকে ডাক্তার এসেছিল সন্ধ্যায়, কিন্তু বিশ্রাম নেওয়া ছাড়া আর বিশেষ কিছু বলেননি। হঠাৎ গত রাতের মতো এবারেও যেন সেই মোহময়ী সুবাস ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। একটা ঋণ ঋণে নুপুরের শব্দ আর বিছানায় মোনালিসার পাশে শুয়ে থাকতে দিল না অয়নকে। অয়নও পারল না সেই ডাক উপেক্ষা করতে। একটা ঘোরের মধ্যে দিয়ে সেও তার অর্ধাঙ্গিনী মোনালিসাকে ছেড়ে এগিয়ে গেল সেই অমোঘ মৃত্যু ডাকের পিছনে। মস্তিষ্ক চাইছে না সেই ডাকের পিছনে ছুটতে, কিন্তু তবু একটা ঘোর লাগা টান সেই শব্দের পিছনেই টেনে নিয়ে যাচ্ছে তাকে। কুয়াশা মাখা চাঁদের আলোয় অয়ন স্পষ্ট দেখতে পেল তার থেকে সামান্য কিছু দূরে চাঁদনি দাঁড়িয়ে আছে। পিঠের উপর চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে। তার চলনের ভঙ্গিতে কাছে আসার মৃদু হাতছানি। আর থাকতে পারল না অয়ন। নিজের পুরুষালী শক্ত হাতে জড়িয়ে ধরে যতটা পারল নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করল তাকে। উষ্ণ নরম দুটো ঠোঁট মিশিয়ে দিতে চাইল, আর প্রচণ্ড মাংস পচা গন্ধে গা গুলিয়ে উঠল। অয়নের কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে, কারণ সে স্পষ্ট দেখতে পেল সেই চাঁদনির আর সুন্দরী চাঁদের মতো মুখটা নেই, বরং সেদিন রাতে দেখা সেই পিশাচিনীর মতো রূপ ফুটে উঠেছে তার। গলার কাছে ধারালো অস্ত্রে কাটা লাল রক্তের দাগ। চোখ বলতে কিছুই নেই, সাদা ফ্যাকাশে দুটো গর্ত ছাড়া। ঠোঁটটা একদিকে ঝুলছে, আর তার ভিতর দিয়ে লম্বা লকলকের লাল জিভটা ঝুলছে গলা অবধি। সবচেয়ে হাড়হিম করা দৃশ্য হল তার মাথায় একটাও চুল নেই। ছুটে পালিয়ে আসতে চায় অয়ন সেই মৃত্যুদূতের হাত থেকে, কিন্তু পারে না। নিজের গলার কাছে সাংঘাতিক একটা যন্ত্রণা টের পায়ও। সেই দিকে তাকাতেই দেখে সেই বীভৎস দর্শনা মূর্তি তার গলার পাশে ধারালো সাপদের মতো দাঁত দিয়ে ছিদ্র করে দিয়েছে, আর ফিনকি দিয়ে গড়িয়ে পড়া রক্ত 2 হাতে মেখে চেটে খাচ্ছে রক্তলোলুপ জীবটি। একটা মৃত্যু যন্ত্রণায় চোখে অন্ধকার দেখে অয়ন। ঠিক এরই মধ্যে আদিত্য কুমার রাও আর তার পিছু পিছু লিমু এসে দাঁড়ায়। মুখে চাপা জয়ের হাসি দুজনেরই। অয়ন কোনো মতে বলল, বাঁচান আদিত্য বাবু, এসব এসব কি হচ্ছে এখানে? আদিত্যবাবু মৃদু হেসে জবাব দিলেন, কিছু না, সামান্য অতিথি সেবা হচ্ছে। আপনারা এসে থাকলেন, আমার স্ত্রী তাই আপনাদের সেবায় মেতেছে। ওনারও তো কিছু চাওয়ার থাকে, বলুন, তাই না? অয়নের মাথায় বাজ পড়ল কথাগুলো শুনে। মাথা গরম হয়ে গেল তার। অয়ন চিৎকার করে বলল, শয়তান, আপনারা ইচ্ছে করে? মোনালিসা, মোনালিসা, আমরা আমরা এখনই পালিয়ে যাব এখান থেকে, আর আর সবাইকে জানিয়ে দেব। দিদিমণি যে আর নেই বাবু। নতুন বউয়ের গন্ধ পেলে আমাদের বউমণি বড্ড ভালোবেসে ফেলে তাকে। তাই জন্যে তাকে নিয়ে চলে যায়। অয়ন প্রায় নিজের রক্তমাখা শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে এলো ঘরের মধ্যে। সেখানে সারা ঘরে রক্ত বমি করে মেঝেতে পড়ে আছে মোনালিসা। অয়ন নাকের কাছটায় হাত দিয়ে দেখল
না, ঠান্ডা হয়ে গেছে মোনালিসার শরীরটা। আর কোনো শ্বাস প্রশ্বাসের সাড়া নেই। ডুকরে কেঁদে ওঠে অয়ন। কাঁদবেন না, আসলে কি বলুন তো, সে অনেক বড় কাহিনী। ভালোবেসে বিয়ে করেছিলাম চাঁদনিকে। অভাব ছিল না কিছুরই। বাড়ি, গাড়ি, পয়সা সবই অফুরন্ত ছিল। চাঁদনিকে নিয়ে ঘর করব বলে এই নির্জন বাড়ি করেছিলাম পাহাড়ের কোলে। কিন্তু কিন্তু চাঁদনির শরীরে বাসা বাঁধল কর্কট রোগ। চুলগুলো ঝরে গেল, সেই মোহময়ী রূপ কোথায় হারিয়ে গেল। ন্যাড়া হয়ে গেল আমার প্রিয়তমা। মাত্র 3 বছরের দাম্পত্য জীবন, তারপর সব শেষ, সব। যে রূপ থেকে চোখে ধাঁধা লাগতো, সেই রূপ কোথায় হারিয়ে গেল। লম্বা চুলগুলোর জন্য কষ্ট হতো, বুঝলেন তো। তারপর একদিন সিঁড়িতে হুমড়ি খেয়ে পড়ল। ব্যাস, বটি ছিল, তাতে গলাটা টুকরো হয়ে গেল। হয়তো মারা যেতই, কিন্তু তার আগে আরো সাংঘাতিক মৃত্যুর সাক্ষী হলো। শরীর দুর্বল ছিল, রক্ত বমিও হতো। সে এক বিশ্রী অবস্থা অয়নবাবু। কিন্তু কিন্তু আমি কি করে বাঁচতাম বলুন ওকে ছাড়া? হ্যাঁ, আমার যে আর কেউ ছিল না, ওরও কেউ ছিল না। তাই তাই সৎকার করলাম না। ওর হাড়গুলো এখনো আছে এই বাড়িতেই। ওই যে ছবিটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটাতেই এখনো ও থাকে। পুরুষদের আকৃষ্ট করে তাকে মায়ায় ফেলে, আর বউগুলোকে মেরে ফেলে। আসলে আসলে সংসারটা নিজে করতে পারেনি তো, তাই অন্য কাউকেও করতে দেয় না। তবে তবে মাঝে মধ্যে রক্তের দরকার হয় তো, তাই এইভাবে বিজ্ঞাপন দিয়ে নবদম্পতি আনি, আর ওর খিদে মেটায়। জানেন অয়নবাবু, ও আমার জন্য রোজ এখানে আসে। আমায় আমায় বড্ড ভালোবাসে, আমিও ওকে বড্ড ভালোবাসি। আজ এতগুলো বছর ওকে ছাড়া অথচ রোজই ওকে অনুভব করি। এই যা। অয়নবাবু, অয়নবাবু, শুনছেন? আপনার চোখটা তো বন্ধ হয়ে গেল। এমা, মারা গেলেন নাকি অয়নবাবু? কথাগুলো শেষ হতেই প্রচণ্ড রক্তক্ষরণের দরুন অয়ন মারা গেল। পরদিন লোকাল পুলিশ গভীর খাতে পড়ে থাকা 2 জন নবদম্পতির লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর,
উঁচু পাহাড়ি পথে পা হড়কে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতের নাম অয়ন আর তার স্ত্রী মোনালিসা। আজকে শিউলি আর পলাশ এসে উঠেছে পাহাড়তলির এই আদিত্যবাবুর বাড়িটায়। খবরের কাগজের বিজ্ঞাপনে ছবিটা দেখতেই পছন্দ করে এখানে দুইজন ছুটি কাটাতে আসে। নগেন কাকা অবশ্য বহুবার বারণ করেছে এই নবদম্পতিকে, ঠিক আগের মতোই, কিন্তু ওরা পাগলের প্রলাপ বলেই সেটাকে এড়িয়ে গেল। ধীরে ধীরে তলিয়ে গেল মৃত্যুপুরীতে, ঠিক যেভাবে এর আগেও বহু জন তলিয়ে গেছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে গল্পটি শেয়ার করুন নিজের বন্ধু বান্ধব এবং নিজের প্রিয়জনের সাথে, যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পারে এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের গল্পে। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চিচিং ফাং ক্লাসিক্স।